হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স মেজর 3 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্সের মেজর 3 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইন্ডিয়ান পলিটিক্যাল থট অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এখানে তোমাদেরকে বলে রাখি গ্রুপ এ আর গ্রুপ বি কিন্তু রয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর 3 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা আজকের এই ভিডিওতে দেখে নাও। ইন্ডিয়ান পলিটিক্যাল থট অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এখানে তোমাদেরকে বলে রাখি গ্রুপ এ আর গ্রুপ বি কিন্তু রয়েছে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স অনার্সের মেজর 3 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও গ্রুপ এ থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। কৌটিল্যের মণ্ডল তত্ত্ব ও সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। পররাষ্ট্র নীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসাবে মহাকাব্যসমূহের ভূমিকা মূল্যায়ন করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত কৌটিল্য থেকে প্রশ্নগুলি রেডি করোনি, সপ্তাঙ্গ তত্ত্ব বা কূটনীতি তত্ত্ব বা মণ্ডল তত্ত্ব বা পররাষ্ট্র নীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মতামত, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, কৌটিল্য তোমাদের যে সিলেবাসে রয়েছে সেই কৌটিল্যের সমস্ত প্রশ্ন তোমরা রেডি করবে। এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রম এর ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শনের উৎস বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা সম্পর্কে টিকা লেখো। কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কী পরিণত করতে পেরেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মহাভারতের শান্তি পর্ব সম্পর্কে আলোচনা করো। কৌটিল্য সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু গ্রুপ এ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাত্র কয়েকটি প্রশ্ন দেখে গেলেই কিন্তু হবে। এবারে তোমরা দেখে নাও গ্রুপ বি থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, গ্রুপ বি থেকে মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের কর্তব্য ও দায়িত্ব সংক্ষেপে আলোচনা করো। আবুল ফজলের রাজতান্ত্রিক সরকারের ধারণার বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি কী ছিল? জিয়াউদ্দিন বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার ওপর একটি টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবুল ফজল, জিয়াউদ্দিন বারানি তোমরা ভালো করে দেখে রাখবে। তোমাদের যে সিলেবাসে রয়েছে এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে সমন্বয়বাদের ওপরে একটি নিবন্ধ বা টিকা লেখো। কবিরের ধর্মীয় সমন্বয়বাদ ও অধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। গুরু নানক সম্পর্কে আলোচনা করো। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। কবির ও জিয়াউদ্দিন বারানির সমন্বয়বাদের তুলনামূলক বা পার্থক্য আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, কৌটিল্য থেকে তোমরা ভালো করে দেখে রাখবে। আবুল ফজল রয়েছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি মহাভারত রয়েছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি জিয়াউদ্দিন বারানি, কবির নানক। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাত্র কয়েকটি প্রশ্ন দেখে গেলে অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মেজর 3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে মেজর 4 ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।